গাজীপুর সিটিতে ভোট শুরু সকাল ৮টায়, প্রস্তুতি সম্পূর্ণ, নিরাপত্তায় থাকছে ১৩,০০০ আইন শৃঙ্খলা বাহিনী। যাতে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে দাবি প্রধানমন্ত্রীর, যুক্তরাষ্ট্র সহ সব দেশকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হলে ভিসায় বিধিনিষেধ, যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্তের কথা জানান অ্যান্টনি ব্লিনকেন। দেশে ৮ ভাগের বেশি গর্ভবতী নারী থাইরয়েডে ভুগছেন, গর্ভধারণের আগে পরে পরীক্ষার পরামর্শ। এবং দেশের তৈরি সফটওয়্যার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ উদ্যোক্তাদের, রপ্তানি বাড়াতে করমুক্ত সুবিধার দাবি। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি সাফাত বিন ফরিদ এবং সাথে আছে আমি মোহাম্মদ মমিতা। আর সংবাদের শিরোনামের পর জানিয়ে দিচ্ছি পুরো খবর। গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হবে ইভিএমে। নির্বাচন উপলক্ষে গাজীপুরে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ রয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ৪৮০ কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ৩৫১টি। এবার ৪৮০টি কেন্দ্রে ৩,৪৯৭টি ভোট কক্ষে ভোট হবে। নির্বাচনে মোট ভোটার ১১,৭৯,৪৩৬ জন। মেয়র পদে ৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৯ জন আর সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৪৬ জন। নিরাপত্তার দায়িত্বে রয়েছে র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সদস্য। গাজীপুর সিটি নির্বাচন নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নাওজুর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, জানতে চাই যে সার্বিকভাবে প্রস্তুত এখন আসলে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন? অর্থাৎ ভোট দেওয়ার জন্য নিশ্চয়ই এখন থেকেই মানুষের ভিড় শুরু হবার কথা, অর্থাৎ সারি শুরু হবার কথা। না, দেখুন, আমি এই মুহূর্তে আছি নাওজুরের আলেকজান বালিকা বিদ্যালয়ে। এই কেন্দ্রটিতে আসলে এখন তো ৭টা বাজে, ৮টা থেকে ভোট গ্রহণ শুরু। মূলত আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের যে ভোট কেন্দ্রগুলো দেখছি, সেই ভোট কেন্দ্রগুলো আসলে এখানকার নগরবাসী যারা আছেন তাদেরকে বাড়ির খুবই কাছাকাছি জায়গায়, যে কারণে আসলে এখনো ভোট শুরু হবার ১ ঘন্টা বাকি, যে কারণে এখনো কিন্তু আসলে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটি শুরু হয়নি। এখানকার নির্বাচনী কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, তারা যেটি আসলে আশা করছেন যে আর হয়তো আধা ঘন্টা বা ৪০ মিনিট পর থেকেই ভোটারদের যে লাইন, সেই লাইনটি আসলে শুরু হবে। তবে আমরা যেটি আসলে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে নিরাপত্তা যে ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাটা আসলে জোরদার করা হয়েছে। এই ভোট কেন্দ্রে আনসার সদস্যরা, পুলিশ সদস্যরা, তারা কিন্তু আসলে কড়া সতর্ক যে অবস্থা, সেই সতর্ক অবস্থায় রয়েছেন। এবং প্রত্যেকটি ভোট কক্ষে যে নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, তারা এরই মধ্যে আসতে শুরু করেছেন। প্রার্থীর যারা এজেন্ট আছেন তারা আসতে শুরু করেছেন। এবং মোটামুটি বলা যায় যে ভোটের জন্য যে ভোট কক্ষগুলো বা ভোট কেন্দ্রগুলো, সেগুলো কিন্তু আসলে প্রস্তুত করা হয়েছে। এখন শুধুমাত্র ভোটারদের অপেক্ষা যে ভোটাররা এখানে আসবেন। জানতে চাই যে গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর একটু নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইবো, এবং প্রার্থীরা কে কোথায় আজকে ভোট দিবেন সে সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। দেখুন, যদি আমি আপনাকে কেন্দ্রগুলোর কথা বলি, যেসব কেন্দ্রগুলো আসলে ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলো বলা হচ্ছে, সেই কেন্দ্রগুলোতে ১৭ জন নিরাপত্তা কর্মী তারা আসলে নিয়োজিত থাকবেন। এবং সাধারণ যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে থাকবেন ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর বাইরে গিয়ে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে, বিজিবি সদস্যরা টহলের রত অবস্থায় থাকবে, এবং
প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা আসলে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ভোটের জন্য যা যা করা দরকার সেই ব্যবস্থাগুলোই কিন্তু আসলে নির্বাচন কমিশন থেকে নেওয়া হয়েছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে একটি সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার, তার কারণ হচ্ছে আপনি জানেন যে এরই মধ্যে 13,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে আসলে মোতায়েন করা হয়েছে। আপনি যে বিষয়টি আসলে জানতে চাচ্ছিলেন যে কোন কোন প্রার্থী কোন এলাকায় ভোট দিবেন, এটি কিন্তু আসলে সাধারণ যেসব মানুষ আছেন বা ভোটার আছেন তাদের এক ধরনের জানার আগ্রহ থাকে। আমি আপনাকে একটু বলে রাখি যে আজমতুল্লাহ খান, যিনি নৌকার প্রার্থী, তিনি টঙ্গী দারুসালাম মাদ্রাসা, অর্থাৎ এটি টঙ্গী বোটবাজার এলাকায় অবস্থিত, সেখানে তিনি ভোট দিবেন সকাল 8টায়। এবং অন্যতম যিনি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুন, তিনি ভোট দিবেন কানায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল 8:30টায়। এবং আরেকজন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুর ইসলাম, উনি শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতাল কেন্দ্রে ভোট দিবেন 8:30টায়। অর্থাৎ যারা প্রার্থীরা আছেন তারাও কিন্তু আসলে এরই মধ্যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটি আসলে নিতে শুরু করেছেন এবং ভোটাররাও তাদের প্রস্তুতি নিতে শুরু করেছেন। সব মিলিয়ে আসলে বলা যায় যে, এবং বলা হচ্ছে যে এবার ভোটার উপস্থিতি অন্যান্য নির্বাচনের চেয়ে বেশি হবে। তো আমার কাছে সঙ্গে থাকবে নিশ্চয়ই। আমরা ভোট শুরু হওয়ার আগে আপনার কাছে আবারও যাব। আমাদের সহকর্মী আবুল হোসেন রয়েছেন কোনাবাড়িতে, একটু তার কাছে যাই। আবুল হোসেন, একটু জানতে চাই, আপনি কোনাবাড়িতে রয়েছেন, যে যে কেন্দ্রগুলো আসলে কোনাবাড়িতে রয়েছে সেখানে আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা, এবং 8টা নাগাদ ভোট শুরু হবে, সেখানে কি এখন থেকে আসলে লাইন শুরু হয়েছে কিনা, অর্থাৎ মানুষজনের ভোট দিতে আসার উপস্থিতি শুরু হয়েছে কিনা? দেখুন, আজকে এখানে ভোট গ্রহণ উপলক্ষে কিন্তু সাধারণ ছুটি রয়েছে, যে কারণে মানুষের মধ্যে যে ছুটির একটা আমেজ সেটি রয়েছে। এর প্রভাব কিন্তু পড়েছে ভোট কেন্দ্রের উপস্থিতির ক্ষেত্রে, এবং আশেপাশের লোকজন, ভোট কেন্দ্রের আশেপাশে থাকায় লোকজন কিন্তু এখনো তেমন ভাবে এখানে এসে উপস্থিত হননি। শুধুমাত্র নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত যারা আছেন বা নির্বাচনের যে রাজনৈতিক দল বা যেখানে কাউন্সিলর বা নারী কাউন্সিলর প্রার্থীর যারা এজেন্ট রয়েছেন তারা শুধুমাত্র এসেছেন, এবং এখানে যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা এসে যে ভোট গ্রহণের যে প্রস্তুতিটি সেটি কিন্তু নেওয়া হয়েছে। আপনি জানেন যে এই যে এই নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং এখানে 30টি র্যাবের টিম কাজ করছে। এছাড়া 20 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বলা চলে যে পুরো গাজীপুরকেই কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে তারা তৎপর রয়েছেন। এবং নির্বাচন কমিশন বলছেন যে এই নির্বাচন উপলক্ষে তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন যাতে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়। এবং এই যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু সিসিটিভি রয়েছে, এবং সেই সিসিটিভিগুলো বিভিন্নভাবে মনিটরিং করা হচ্ছে। গতকাল এখানে নির্বাচন কমিশনার এসেছিলেন, তিনি বলছিলেন ভোটারদেরকে আশ্বস্ত করে যে আপনারা সকাল সকালে গিয়ে ভোট দেবেন, এবং ভোট গ্রহণের জন্য কোনো ধরনের যদি বাধা বা কোনো ব্যত্যয় ঘটে সেক্ষেত্রে তারা তাৎক্ষণিক আইন যে ব্যবস্থা সেটি তারা নেবেন বলে গতকাল তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং যে এই যে ভোটের প্রস্তুতি এটি কিন্তু এখন সম্পূর্ণ হয়েছে 8টা থেকে একটানা ভোট 4টা পর্যন্ত চলবে, এবং সেই ভোট কেন্দ্রে যারা ভোটার রয়েছেন নারী এবং পুরুষ তারা 8টার কিছু পর হয়তো এসে যাবেন, এবং সেই লক্ষ্যে কিন্তু এখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। গাজীপুর থেকে এই ছিল নির্বাচনের খবর। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সম্পর্কে তথ্য দেওয়ার জন্য। গত 2বার গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার ভোটে নেই বিএনপি। 2013 সালে ভোট হয় নির্দলীয় প্রতীকে, আর 2018, 2023 সালে হচ্ছে দলীয় প্রতীকে। এবার নির্বাচনে নতুন ভোটার প্রায় 42,000। জয় পরাজয়ে ফ্যাক্টর হতে পারে নতুন ভোটাররা। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাকের পার্টি সহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিচ্ছেন ভোটে। 2018 সালে 6টি কেন্দ্রে ইভিএমে ভোট হলেও এবার হচ্ছে পুরো সিটিতে। সব কেন্দ্রেই থাকছে সিসিটিভি ক্যামেরা।
5 বছরে ভোটার বেড়েছে 42,000। এবার ভোটার 11,79,436 জন। এর মধ্যে পুরুষ ভোটার 5,92,762 জন আর নারী ভোটার 5,86,696 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের রয়েছেন 18 জন। গত সিটি নির্বাচনে 425টি কেন্দ্রে ভোট কক্ষ ছিল 2,761টি। এবার 480টি কেন্দ্রে 3,497টি ভোট কক্ষে ভোট হবে। মেয়র পদে 8 জন, সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে 78 জন আর সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 246 জন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে থাকছেন 480 জন, সহকারী প্রিজাইডিং অফিসার 3,497 জন, পোলিং অফিসার 6,994 জন। মোট ভোট গ্রহণকারী কর্মকর্তা রয়েছেন প্রায় 11,000। 57 জন নির্বাহী হাকিম, 19 জন বিচারিক হাকিম ভোটের দিন দায়িত্ব পালন করবেন। পুলিশ, এপিবিএন, আনসার ব্যাটালিয়ন নিয়ে 57টি মোবাইল টিম, 19টি স্ট্রাইকিং টিম, র্যাবের 30টি টিম ও 20 প্লাটুন বিজিবি থাকবে নিরাপত্তার দায়িত্বে। 480টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 351টি। 2013 সালে প্রথম গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আজমতুল্লাহ খানকে 1,32,000 ভোটে হারান বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম এ মান্নান। 2018 সালে দলীয় প্রতীকে ভোট হয়, তাতে 2,02,000-এর বেশি ভোটে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারকে হারিয়ে জয় পান নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই সভা সেমিনারে প্রচার চালানোর অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জানিয়েছেন ঘরোয়াভাবে সভার আয়োজন করছে তার দলের নেতাকর্মীরা। রিটার্নিং কর্মকর্তা বলছেন আনুষ্ঠানিক প্রচার শুরু হলেই কেবল মাঠে নামবেন তারা। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দ হবে 26 মে। এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু। প্রতীক বরাদ্দের আগে সভা সেমিনারে ব্যস্ত আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। একে আচরণবিধি লঙ্ঘন বলছেন প্রতিদ্বন্দ্বীরা। ঘরোয়া বৈঠক এটা এখনো সময় আসে না, 26 তারিখের পর ছাড়া। এখন উনি করতেছে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, নির্বাচন কমিশনের ব্যাপার। এখানে আমার কোনো মন্তব্য নাই। উনি নির্বাচনের শিডিউল তফসিল ঘোষণার আগেই তো উনি করতেছে। সরকারি দলের মন্ত্রী ইতিমধ্যে আমাদের খুলনা এসে নৌকা মার্কায় তারা ভোট চেয়ে গেছে, ভোটের আবেদন করে গেছে। এটা তো আচরণবিধি পরিপন্থী। কাজেই আমরা এটা আশঙ্কা বোধ করছি এবং প্রশাসনের কাছে আবেদন করব। সামনে এটা করলে কিন্তু ভোটের সুষ্ঠু পরিবেশ, উৎসব মুখর পরিবেশ থাকবে না। তালুকদার আব্দুল খালেকের দাবি, আচরণবিধি মেনে ঘরোয়া পরিবেশে সভা সেমিনার করছেন তারা। প্রতীক পাওয়ার পর নিয়ম মেনেই গণসংযোগ শুরু হবে। ঘরোয়া পরিবেশে তো আলাপ করতে পারি, এটা আচরণবিধির লঙ্ঘন করেই না। অতএব যেরকম অনেকে মসজিদে করে, মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে নামাজ পড়তে গেলে এক কথা বলতেই পারে। এটা তো আচরণবিধির লঙ্ঘন কোনো ব্যাপার না। রিটার্নিং কর্মকর্তা বলছেন, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কোনো উদ্যোগ নেই কমিশনের। 26 মে থেকে 10 জন নির্বাহী কর্মকর্তা বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। 26 তারিখ সকল প্রতিনিধি প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দের যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে 10 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিটা ওয়ার্ডে তারা বিচরণ করবে। কোনো প্রার্থী যদি কোনো নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে তাৎক্ষণিকভাবে সেটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 12 জুন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট হবে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 প্রার্থী। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেই নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রসহ সব দেশকে পর্যবেক্ষক পাঠাতে আহ্বান করা হয়েছে। কাতার সময় বুধবার সকালে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ যতদিন চাইবে ততদিন রাষ্ট্র ক্ষমতায় থেকে সেবা করে যাবে আওয়ামী লীগ। কাতার সফরের শেষ দিনে কাতার ইকোনমিক ফোরামের এক প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা শুরু হয় বাংলাদেশের আইএমএফ-এর ঋণ প্রাপ্তি নিয়ে। এই ঋণ পরিশোধের প্রতিশ্রুতি মানার সক্ষমতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঋণ দেওয়ার আগে আইএমএফ প্রথমে দেখে সে দেশের পরিশোধের সক্ষমতা আছে কিনা। আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। টানা 14 বছর সরকার পরিচালনার দায়িত্বে থাকা শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়, তিনি আর কত সময় ক্ষমতায় থাকবেন। As long as my people want me, because I am working for people.
মানুষ যতদিন চাইবে ততদিন আমি ক্ষমতায় থেকে মানুষের সেবা করে যাব, কারণ আমি মানুষের জন্য কাজ করছি। আমাদের সরকারের নেওয়া উদ্যোগের ফলে ইতোমধ্যে দারিদ্র্যের হার অনেক কমিয়ে আনতে সক্ষম হয়েছে। আশা করি আগামী 2-3 বছরের মধ্যে একেবারেই অতি দারিদ্র্যমুক্ত হবে দেশ। যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো চায় সুষ্ঠু নির্বাচন দেখতে। অন্যদিকে কয়েকটি বিরোধী দল বলছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচনে যাবে না। তাহলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে সম্ভব হবে, এমন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। It is our struggle to ensure free fair election and we did it. অবাধ সুষ্ঠু নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। আমরা মানুষের ভোটের অধিকার সংরক্ষণের জন্য আছি, হরণ করার জন্য নয়। আমাদের সরকারের সময় আগামী নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। যারা বলছে নির্বাচনে যাবে না, তারা কিভাবে যাবে? তাদের তো জনসমর্থন নেই। So under our government definitely election will be free and fair. প্রধানমন্ত্রী বলেন, সব নির্বাচনেই কিছু ঘটনা ঘটে। এখনও যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের ফল মেনে নেননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য কি, এমন প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সরকার সবাইকে আহ্বান করছে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে। যুক্তরাষ্ট্রও পর্যবেক্ষক পাঠাতে পারে। Even if they want to send observer, they can do it. শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাতার থেকে বাংলাদেশকে আরও বেশি পরিমাণে জ্বালানি সরবরাহে নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এই কথা জানিয়েছেন কাতারের আমির। বৈঠকে জ্বালানি, ব্যবসা এবং বিনিয়োগ এবং বাংলাদেশি জনশক্তি এবং মুসলিম উম্মাহ বাংলাদেশের উন্নয়ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এসব কথা জানান। তিনি বলেন, বৈঠকে বন্ধু দেশ হিসেবে বাংলাদেশকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কাতারের আমির। নতুন জ্বালানি চুক্তি শিগগিরই স্বাক্ষর হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারের আমির প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন বলেও জানান তিনি। পরে শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমির বলেছেন যে আমি জানি আপনি আমার এখান থেকে আপনার এনার্জি নেবেন, আগেও আপনি পুরনো অনেক দিন ধরে আপনি নিচ্ছেন, আপনি লং টার্ম বেসিসে আমাদের থেকে নিয়েছেন, এখন নতুন কন্ট্রাক্ট আসছে। আমি আপনাকে ওয়াদা দিচ্ছি যে আমি আমির হিসাবে আর আপনি আপনার বন্ধুপতি দেশ হিসাবে যত ধরনের সুযোগ সুবিধা আমি দিতে পারবো আমি সেটা দেব। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে দায়ী ব্যক্তি এবং তাদের পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ দিতে পারবে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক টুইটে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 3রা মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সাবেক ও বর্তমান কর্মকর্তা কর্মচারী, সরকারপন্থী ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এর অন্তর্ভুক্ত থাকবেন। এর আগে এক টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, নতুন নীতিতে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গুরুত্বহীন করার জন্য দায়ী বা এতে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের ভিসায় বিধিনিষেধ আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। বিতর্ক চট্টগ্রামের বাঁশখালীতে আওয়ামী লীগের সাংসদ মোস্তাফিজুর রহমান যেন একই মুদ্রার এপিটোপিট। বারবার নানা বিতর্ক উস্কে দিয়ে তিনি দলের ভেতর এবং বাইরে কঠোর সমালোচনার শিকার হয়েছেন। তার বিতর্কিত কর্মকাণ্ডকে কেউ দেখছেন ক্ষমতার দাপট হিসেবে, আবার কেউ মনে করছেন আলোচনায় থাকার কৌশল হিসেবে তিনি এগুলো করেছেন। 2016 সালে ইউপি নির্বাচনে পছন্দের কর্মকর্তা নিয়োগ না দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মেরে মামলার আসামি হন মোস্তাফিজুর রহমান। 2019 সালে দলের সাধারণ সম্পাদককে গালিগালাজ করে আসেন আলোচনায়। বছর ঘুরতে আবারও আলোচনায় আসেন বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি উক্তি করে। এমনকি এক মুক্তিযোদ্ধাকে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান জানাতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা এবং সম্প্রতি মিছিলে অস্ত্র হাতে মহড়া দিয়ে আবারও আলোচনায় তিনি। আসলে তার কিছু কূটকৌশল আছে, সেগুলো রাজনীতিবিদ না, আর মুক্তিযুদ্ধের চেতনা বিদ্বেষী মানুষ, অনেক কর্মকাণ্ডে এগুলি প্রমাণিত হয়েছে।
আইন প্রণেতাদের বারবার এমন আচরণ ক্ষমতার দাপট হিসেবেই দেখছে সুশীল সমাজ। কারণ এসব ক্ষেত্রে আইনের প্রয়োগ সঠিকভাবে হয় না। পার্লামেন্টের মেম্বার যখন অস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে হাঁটে এবং তার অ্যাপিয়ারেন্সে যেটা বোঝা যায়, মানে সামনে পেলে খুন করবেন এরকম একটা ব্যাপার, এটা সত্যি দুঃখজনক। আমরা প্রত্যাশা করব এটার বিরুদ্ধে এটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন, এই কারণেই ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না ঘটে। এই দলীয় সাংসদের এমন কর্মকাণ্ডে বিব্রত খোদ আওয়ামী লীগ নেতারা। বহন করতে পারে, প্রদর্শন করতে পারে না। এই লাইসেন্সওয়ালা পিস্তলটা তাকে দেওয়া হয়েছে, সে একজন সংসদ সদস্য স্বাভাবিক অবস্থায় প্রদর্শন করে, তাহলে এটা অবশ্যই দলের জন্য সুখকর না। আমি মনে করি যে সবাইকে সচেতন হওয়া উচিত। মিছিলে প্রদর্শিত রিভলভারটি লাইসেন্স করা বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে এ বিষয়ে সাংসদ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। টাকার বিনিময়ে এমপিওভুক্ত শিক্ষকদের হয়রানি সহ নানা অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর কবিরও দুর্নীতিতে জড়িত। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে উঠে এসেছে এসব তথ্য। শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি ও বেতন ভাতার কাজ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চল। এর বিরুদ্ধে অভিযোগ একটি সিন্ডিকেটের মাধ্যমে টাকার বিনিময়ে এমপিওভুক্তি দেয়ার। তদন্তে প্রমাণ মিলেছে অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর কবির আহমেদ এই দুর্নীতির সাথে জড়িত। এটি আসলে প্রমাণিত। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি আসলে সময় ক্ষেপণ করেছেন, একই কারণে একজনকে এমপিও দিয়েছেন, আরেকজনটা রিজেক্ট করেছেন। প্রতিষ্ঠানটির কেনাকাটায়ও ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ভাউচার ছাড়া ও কেনাকাটায় ভুয়া বিল পেয়েছে তদন্ত কমিটি। সচিবালয়ের নির্দেশমালা অনুযায়ী যত আবেদন নিবেদন কাগজপত্রগুলো ডকেট হওয়ার কথা, কিন্তু সেগুলো ডকেটে রাখে না, যে অভিযোগগুলো পাওয়া গেছে। তদন্ত কমিটি বলছে বেআইনিভাবে 12 বছর ধরে উপপরিচালক পদে আছেন জাহাঙ্গীর কবির। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। তারা যেগুলো কোয়ারি করছিল আমার কাছ থেকে, এগুলো তো আমরা ওনাদেরকে কাগজপত্র দেখাইছি। যেগুলো হয় না, এগুলো কেন হয় না এটার ব্যাখ্যা দিছি। এরকম বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। আমাদের কাছে নির্দেশনা আসলে পরে সে কর্মকর্তা যেই হোক না কেন, আমাদের প্রচলিত বিধিবিধান যেটা রয়েছে, যে শৃঙ্খলা বিধিবিধান রয়েছে, সেটা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়। মাঠ পর্যায়ের এরকম অনেক কর্মকর্তার অনিয়মের প্রমাণ পাওয়ার পরও নেওয়া হয় না তেমন কোনো ব্যবস্থা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এসব ঠেকাতে হলে মন্ত্রণালয়কে কঠোর নজরদারি করতে হবে, সেই সঙ্গে নিতে হবে আইন অনুযায়ী ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 8 ভাগের বেশি গর্ভবতী নারী থাইরয়েডের সমস্যায় ভুগছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় তথ্য জানা গেছে। চিকিৎসকরা বলছেন থাইরয়েড সমস্যা থাকলে অন্তঃসত্ত্বার নানান জটিলতা আর সন্তানের প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বেশি থাকে। অন্তঃসত্ত্বাদের মধ্যে থাইরয়েড সমস্যার প্রকোপ জানতে 2021 সালে গবেষণা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই গবেষণায় দেখা গেছে 264 অন্তঃসত্ত্বা নারীর মধ্যে 8.4 ভাগের থাইরয়েডের সমস্যা আছে। এদের কেউই আগে থেকে তা জানতেন না। চিকিৎসকেরা বলছেন থাইরয়েড হরমোন অনিয়ন্ত্রিত থাকলে গর্ভধারণ না হওয়া, বারবার গর্ভপাত এবং গর্ভকালীন নানা জটিলতা, এমনকি মায়ের মৃত্যুও হতে পারে। তাই গর্ভধারণের আগে পরে থাইরয়েড পরীক্ষার পরামর্শ দিচ্ছেন তারা। একজন নারী থাইরয়েডজনিত সমস্যা থাকলে তার গর্ভধারণে সমস্যা হয়। গর্ভধারণ করলে বারবার বাচ্চা নষ্ট হয়, সন্তান সময়ের আগে প্রসব হয়, সন্তান ওজনে কম হয়, কিংবা এই নারীরই উচ্চ রক্তচাপে ভোগার সম্ভাবনা বেশি, কিংবা গর্ভকালীন ডায়াবেটিস হওয়ারও সম্ভাবনা বেশি। মায়ের থাইরয়েড সমস্যা থাকলে গর্ভজাত শিশুর শরীর ও মেধার বিকাশ সঠিকভাবে হয় না, ফলে সন্তান প্রতিবন্ধী হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা। একজন মা তার থাইরয়েড হরমোনের ঘাটতি ছিল, এই অবস্থায় সন্তান ধারণ করেছেন। তাহলে সন্তান যখন ভ্রূণ অবস্থা, তখন থাইরয়েড হরমোন কম, এই অবস্থা থেকেই সে শুরু হলো কাজটি। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে ঘটনা ঘটবে, তার কোনো একটি অঙ্গ ঠিকমতো তৈরি হবে না, এবং এর মধ্যে কিন্তু স্নায়ুতন্ত্র সহ আছে, মস্তিষ্ক সহ আছে,
ঠিকঠাক মতো তৈরি হবে না, বুদ্ধিমত্তা উন্নতি হবে না, তাহলে এই ছেলেটি কিন্তু মেধাহীন ছেলে বা মেয়ে হিসেবে বেড়ে উঠবে। মাতৃমৃত্যু কমাতে হলে এবং সুস্থ মেধাদীপ্ত সন্তানের জন্ম দিতে হলে মায়ের থাইরয়েডজনিত সমস্যা সমাধান করতে হবে। দেশে থাইরয়েড রোগীর সংখ্যা কত তার হিসেব নেই, তবে পশ্চিমবঙ্গে এ রোগের হার 25% মতো। সে হিসেবে চিকিৎসকদের ধারণা দেশে অন্তত 4 কোটি মানুষ থাইরয়েডজনিত সমস্যায় ভুগছেন। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 1 কেজি আদা বিক্রি হচ্ছে 350 টাকারও বেশি দামে। অন্তত 2 সপ্তাহ ধরে চলছে এই চড়া দাম। 1 বছরে বেড়েছে দ্বিগুণেরও বেশি। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট এবং চীন থেকে আমদানি বন্ধ হওয়ায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আদার বাজার। এখনই ব্যবস্থা না নিলে কোরবানির ঈদের দাম আরও বাড়ার শঙ্কা ভোক্তাদের। রাজধানীর শ্যামবাজার, কারওয়ান বাজার সবখানেই চাহিদা অনুযায়ী আদা পাওয়া যাচ্ছে, কিন্তু কিনতে হচ্ছে রেকর্ড দামে। শ্যামবাজারে প্রতি কেজি বিদেশি আদা বিক্রি হচ্ছে 220 টাকায়, কারওয়ান বাজারে তা 300 টাকা, আর মহল্লার দোকানে প্রায় 400 টাকা। টিসিবির হিসাবে আদার দাম গত বছরের একই সময়ের চেয়ে 250% বেশি। এইভাবে যদি কোনো লাগাম যদি শক্ত করে না ধরা হয় তাহলে জিনিসপত্র স্বাভাবিক এখন যেভাবে বাড়ছে প্রতি দিনই বাড়ে। পাইকাররা বলছে দেশের অর্ধেকের বেশি আদা আসে চীন থেকে, কিন্তু এখন চীন থেকে আমদানি বন্ধ রয়েছে, ফলে আনতে হচ্ছে মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া থেকে। তারা বলছে আমদানি সংকট আর এলসি জটিলতা আদার বাজার অস্থির করে তুলেছে। ডলারের কারণে বড় বড় ব্যবসায়িকরা, ইম্পোর্টাররা আনতে চাচ্ছে না, এই ডলারের কারণে ওই জন্য আদার বাজারটা একটু বেশি। মাল আছে মার্কেটে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বার্মা, 3 আইটেম আছে। আমদানিকারকদের দাবি দেশের আদার চাহিদা রয়েছে 6 থেকে 10 লাখ টন, যার বেশিরভাগই আমদানি করা হয়। তাই আদার দাম নিয়ন্ত্রণে আমদানি সহযোগিতা বাড়ানোর দাবি তাদের। এনবিআরকে আরও অনেক আপডেট হতে হবে, আমাদের কাস্টম অফিসারদেরকে বা তাদের যারা ইন্সপেক্টর আছে, তাদের যারা এডিশনাল কমিশনাররা আছে, তারা আরও এটাকে ইন্টেলিজেন্টলি এটাকে হ্যান্ডেল করবে যে বর্তমান প্রাইস কি, আমার এখানে কি প্রাইসে ব্যবসায়ীরা ইম্পোর্ট করছে, বা কী প্রাইসে আমার এলসিগুলো ওপেন করছে, কী প্রাইসে আমার ইনভয়েসিংগুলো যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গত বছর দেশে আদার উৎপাদন হয়েছে মাত্র 1,91,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বাজেটের খবর। দেশে তৈরি সফটওয়্যার ব্যবহারে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও সফটওয়্যারের রপ্তানি বাড়াতে করমুক্ত সুবিধা 2030 সাল পর্যন্ত বাড়ানোর দাবি তাদের। এই লক্ষ্যে আগামী বাজেটে সুস্পষ্ট পরিকল্পনা চান সংশ্লিষ্টরা। বাজার বাড়াতে প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোর আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে তথ্য প্রযুক্তি খাতের আয় করমুক্ত রাখা হয়েছে 2024 সাল পর্যন্ত। সফটওয়্যার রপ্তানিতে দেয়া হচ্ছে 10% প্রণোদনা। বর্তমানে এই খাতের রপ্তানি আয় বছরে $1.5 বিলিয়ন। অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস বলছে, রপ্তানির পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এর জন্য করমুক্ত আয় সুবিধা 2030 সাল পর্যন্ত এবং 20% প্রণোদনা চায় বেসিস। প্রায় $2 বিলিয়ন মতো সফটওয়্যার আমদানি হয় দেশে। যিনি বায়ার, উনি যদি একটা দেশীয় কোম্পানির সফটওয়্যার কেনেন, তাহলে সেই বায়ারকে একটা ইনসেন্টিভ দেওয়া হবে। তাহলে হবে কি, দেশীয় মার্কেটটা তৈরি হবে, এবং এটা যেরকম মার্কেট বড় হওয়ার পাশাপাশি দেশীয় কোম্পানির একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে। প্রযুক্তি প্রতিমন্ত্রী জানান, 2025 সালের মধ্যে এ খাতে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ঠিক করা হয়েছে। সেজন্য 2031 সাল পর্যন্ত আয় করমুক্ত করার পরিকল্পনা রয়েছে। আইসিটি ডিভিশনের যতগুলো সফটওয়্যার প্রকিউরমেন্টে আমরা যাচ্ছি, আগামী অর্থ বছরে আমাদের পরিকল্পনা অধিকাংশ সফটওয়্যার দেশের যাতে উৎপাদিত সফটওয়্যারগুলো আমরা নিতে পারি, সেটাকে আমরা উৎসাহিত করছি। পাশাপাশি যেগুলো হয়তো দেশে সফটওয়্যার কোম্পানিগুলো দিতে পারে না, যেগুলো বিদেশি সফটওয়্যারগুলো নিতে আমরা বাধ্য হই, কেবলমাত্র সেই ক্ষেত্রে আমরা প্রকিউরমেন্টের জন্য যাই। দক্ষ জনবল তৈরি করতে প্রযুক্তি খাতে বরাদ্দ বাড়ানোরও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে অপহরণের 25 দিন পর 3 বন্ধুর মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার বিকেলে দমদমিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতদের পরিবার জানায় 3 বন্ধু গত 28 এপ্রিল পাত্রী দেখতে টেকনাফে যান। পথে দমদমিয়া এলাকায় তাদের বহনকারী সিএনজি অটোরিকশা থামায় অপহরণকারীরা। পরে তাদের নিয়ে যায় জঙ্গলে। মুক্তিপণ হিসেবে পরিবারগুলোর কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। পরে অপহরণ কাণ্ড জড়িত সন্দেহে একজনকে আটক করে র্যাব। আটক ব্যক্তির স্বীকারোক্তির পর টেকনাফের দমদমিয়ার পাহাড়ি এলাকা থেকে 3 বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়। রাত বলতেছে কি এই মুহূর্তে যদি টেকনাফ থানা ওসি যদি একটা যদি মানে দেয় মানে জিটি এন্ট্রি করে তাহলে আমরা এই মুহূর্তে অ্যাকশনে যাব। কিন্তু সেখানে আমরা সেই রাত ছিলাম, তার পরদিন ছিলাম, তার পরদিন সন্ধ্যা পর্যন্ত আমরা একটা জিটি পাই নাই। আমরা টেকনাফের দমদমিয়া পাহাড়ে গহীন পাহাড়ে অপারেশন পরিচালনা করে 3টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হই এবং এই মৃতদেহগুলো পরবর্তী নিয়ম অনুযায়ী সুরতাল করে তাদের পরিবারের ডিএনএ টেস্টের জন্য, পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট মিলানোর জন্য পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। কথা কাটাকাটির জেরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম এমদাদকে হত্যা করা হয়েছে। বুধবার বিকেলে শহরের মুনসেফ পাড়ায় তাকে ছুরিকাঘাত করেন রায়হান নামে এক যুবক। ঘটনার পরে অভিযুক্ত রায়হানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, মোটরসাইকেলের চাবি চাওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরামকে ছুরিকাঘাত করেন রায়হান। ইকরামকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে ইকরাম হত্যার প্রতিবাদে এবং রায়হানের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দ্রুত বিচার চাই প্রশাসনের কাছে, এই দাবি আমাদের পুরো ছাত্র সমাজ, আমাদের এই জেলার সকল ছাত্র সমাজের একটাই দাবি। হাতাহাতির এক পর্যায়ে রায়হানের ছুরির আঘাতে ইকরাম আহত হয়। আহত হয়ে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সে মৃত্যুবরণ করে। আমরা ইতিমধ্যেই রায়হানকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইকরামকে ছুরিকাহত করার ঘটনা স্বীকার করেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী আজ। তার গান, কবিতা, গল্প, উপন্যাস বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। একই সাথে প্রেম এবং দ্রোহে তিনি ছিলেন উজ্জ্বল। অসাম্প্রদায়িক সমাজ গঠনেও রেখেছেন অনবদ্য ভূমিকা। বিদ্রোহী কবির জীবন দর্শন তরুণ প্রজন্মেরও অনুসরণ করা উচিত বলে মনে করে সাহিত্য বিশারদরা। বলবীর বল উন্নত মম শির, শিরে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রের। বাঙালির দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনার চিরদিনের সাথী কাজী নজরুল ইসলাম। কবিতা, গান সহ সব সৃষ্টিতে জাগিয়ে তুলেছেন প্রেম, দ্রোহ এবং সাম্যবাদ। হলেও সত্য, যখন 11ই জ্যৈষ্ঠ আসে তখন আমরা নজরুল জয়ন্তী নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করি। একদিনের জন্য কথাবার্তা হয়, তারপরে আবার বাকি 364 দিন নজরুল অন্তরালে চলে যান। অসাম্প্রদায়িক সমাজে বীজও বুনে গেছেন নজরুল। সৃষ্টি করেছেন ইসলামিক গান, গজল, শ্যামাসঙ্গীত এবং ভজন কীর্তন। লিখেছেন প্রায় 4500 গান। এর মধ্যে সংরক্ষণ করা হয়েছে 2000। অনাদরে, অবহেলায় যেন একটি গানও হারিয়ে না যায় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে প্রজন্ম। কোথায় কোনখানে আছে কিভাবে সেটা তুলে এনে এখন প্রায় 2000 গানের মতো আমরা পেয়েছি এবং গাচ্ছি, ছাত্রছাত্রীদের শেখাচ্ছি প্রচুর। নজরুল ইনস্টিটিউটে নতুন নতুন গান শেখাচ্ছি। আমি চিরতরে দূরে চলে যাব। বাংলা 1306 সালের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন নজরুল। বেড়ে ওঠেন চরম দারিদ্র্য আর বেদনায়। ভাগ্যের নির্মমতায় নাম পান দুঃখু মিয়া। আমারে দেব না ভুলিতে। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমি মাদারীপুরের রাজৈরে চড়ক পুজো উপলক্ষে চলছে সপ্তাহব্যাপী মেলা। করোনার কারণে 3 বছর বন্ধ থাকার পর এবারে মেলায় অংশ নিচ্ছে 200রও বেশি দোকান। এবার বেচা কেনা 1/2 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব চড়ক পূজা। এ উপলক্ষে রাজৌর উপজেলার আমগ্রামের মাঠে বসেছে মেলা। সাধারণত চৈত্র সংক্রান্তিকে ঘিরে শিবের সন্তুষ্টির জন্য আয়োজন করা হয় চড়ক পূজা। এবার রাজৌরে চড়কের মেলার আয়োজন করা হয়েছে জ্যৈষ্ঠ মাসে।
মেলায় খেলনা, কাঁসা পিতলের হাড়ি সহ নানা পণ্যের পসরায় সেজেছে 200-রও বেশি দোকান। কাঠের আসবাবপত্র সহ রয়েছে নানা খাবারও। করোনার কারণে 3 বছর পর এবার ক্রেতা বিক্রেতার সমাগমে জমে উঠেছে মেলার মাঠ। এখানের জিনিসপত্র খুবই সুন্দর এবং সঠিক দামে প্রায় পাওয়া যায়। ক্রেতা নামছে, আশা করছি আমাদের বেচাকেনা ভালো কিছু হবে। বিনোদনের খোরাক যোগাচ্ছে ঘোড়ার গাড়ি, নাগরদোলা সহ ঐতিহ্যবাহী নানা অনুষঙ্গ। আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। মেলায় মেয়েদের নিয়ে এসেছি, মেয়েকে হাতের চুড়ি কিনে দিয়েছি, চুল বাঁধার জন্য কাঠি কিনে দিয়েছি। এটা জানি অব্যাহত থাকে, এটা আমার প্রত্যাশা এবং এই মেলা দেখে আমি খুব আনন্দ উপভোগ করছি। এখানে বিভিন্ন ধরনের মেলা বসেছে। আগামীতে মেলার পরিসর বাড়ানোর পাশাপাশি নান্দনিক আয়োজনের লক্ষ্য উদযাপন কমিটির। এই মেলা আমাদের ঐতিহ্যবাহী মেলা, আমাদের সবার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবারই সহযোগিতা এই মেলা এবার অনুষ্ঠিত হয়েছে খুব জাঁকজমকভাবে। 7 দিনের এই মেলায় 50 লাখ টাকারও বেশি পণ্য বেচা কেনার প্রত্যাশা আয়োজকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত, পাকিস্তান, মিয়ানমারের চেয়ে সুখী দেশ বাংলাদেশ। স্টিভ হ্যাঙ্কের অ্যানুয়াল মিজেরি ইন্ডেক্স 2022 HAMIA বুধবার এই তথ্য উঠে এসেছে। বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশের তালিকা তৈরি করেন প্রখ্যাত অর্থনীতিবিদ স্টিভ হ্যাঙ্ক। মূল্যস্ফীতি, উচ্চ বেকারত্ব, উচ্চ ঋণের হার ও মারাত্মক ধীরগতির জিডিপি প্রবৃদ্ধি বিবেচনায় দুর্দশাগ্রস্ত দেশের তালিকা তৈরি করেন তিনি। সেই সূচক অনুযায়ী জিম্বাবুয়ের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ, আর বাংলাদেশের অবস্থান 115তম। এর আগে আছে ভারত 103তম, আর নেপাল 63, মিয়ানমার 39, পাকিস্তান 35, শ্রীলঙ্কা রয়েছে 11তম স্থানে। যুক্তরাষ্ট্রের অবস্থান 134তম। 157 দেশের তালিকায় সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড। ফিনল্যান্ড টানা 6 বার এই তালিকায় সবচেয়ে সুখী দেশ থাকলেও এবার দেশটির অবস্থান 109তম। আগামী 4 জুন থেকে হজের আগ পর্যন্ত 1 বছর ওমরা পালনের অনুমতি দেবে না সৌদি আরব। এই সিদ্ধান্ত জানিয়েছে দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সৌদি আরবে ঈদুল আজহা উদযাপন হতে পারে 27 জুন। তার আগে পালন হবে পবিত্র হজ। হজের কার্যক্রম নির্বিঘ্নে শেষ করতে ওমরা পালনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, যাদের ওমরা পালনের অনুমতি রয়েছে 18 জুনের মধ্যে তাদের মক্কা ছাড়তে হবে। ইউক্রেনের বাখমুদ শহরে লড়াইতে রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার গ্রুপের 20,000 সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার এক সাক্ষাৎকারে এই দাবি করেন গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। বলেন, যুদ্ধে রুশ বাহিনীর হাতে বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যদিও সেই সংখ্যা জানাননি তিনি। তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি অস্বীকার করেছে মস্কো। এর আগে প্রিগোজিন বলেন, আগামী 1 জুন বাখমুদকে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। 25 মে থেকে 1 জুনের মধ্যে ওয়াগনার যোদ্ধারা বাখমুদ ছেড়ে যাবে। এদিকে ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, যতদিন সংঘাত চলবে ততদিন পশ্চিমা সামরিক জোটে যোগ দিতে পারবে না ইউক্রেন। আফগানিস্তান সিরিজ নিয়ে এখন টাইগারদের ব্যস্ততা। মূল ক্যাম্প শুরু হবে 29 মে। তার আগেই ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাচ্ছেন জাতীয় ক্রিকেটাররা। আয়ারল্যান্ড সিরিজের ফর্ম আফগানদের বিপক্ষেও ধরে রাখতে চান নাজমুল হোসেন শান্ত। তার মতে, সাকিব না থাকায় টেস্ট ম্যাচ হবে আরও চ্যালেঞ্জিং। নানান সমালোচনা সহ্য করে নাজমুল শান্ত এখন পরিণত এক ক্রিকেটার। 3 ফরম্যাটেই টাইগার স্কোয়াডে অটো চয়েস। নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়ে চলেছেন। আইরিশদের বিপক্ষে সফল সিরিজ শেষে আফগান লড়াইয়ের প্রস্তুতি শান্ত। ঘরের মাঠে নিজেদের এগিয়ে রাখলেও আফগানদের বিপক্ষে সাদা পোশাকের লড়াই হবে চ্যালেঞ্জিং। সাকিব না থাকায় টিম কম্বিনেশনে তার প্রভাব পড়বে, মানছেন শান্ত। তো আমাদের কন্ডিশনে খেলা, আর প্রত্যেকটা সিরিজই আমার মনে হয় চ্যালেঞ্জিং। সো অতিরিক্ত কোনো কিছু চিন্তা করতেছি না। আমাদের কন্ডিশন অবশ্যই আমরা ভালো ক্রিকেটই খেলবো। উনি থাকলে আমাদের টিমের কম্বিনেশনটা অনেক ভালো হয়। অবশ্যই তাকে মিস করব, বাট তারপরে তার পরে যে প্লেয়ারটা খেলবে, তার জায়গায় যে প্লেয়ারটা খেলবে এবং সেও ক্যাপেবল, আমার মনে হয় যে সে খুব ভালোভাবেই ওই জায়গাটা পূরণ করার চেষ্টা করবে। আফগান স্পিন অ্যাটাক ভয়ের কারণ হতে পারে টাইগার ব্যাটারদের। সেই লক্ষ্যে মিরপুরে আগেভাগেই অনুশীলন শুরু করেছে লিটন, মুশফিক, মিরাজরা। মূল অনুশীলনে আফগান বদের ছক কষবে টাইগাররা।
প্র্যাকটিস শুরু করি না, অবশ্যই আজকে থেকে শুরু হচ্ছে। টিম প্র্যাকটিস আরও কয়েকদিন পর থেকে শুরু হবে, তখন আরও ভালোভাবে প্রপার প্ল্যান করব এবং খুব বেশি অপোনেন্টকে নিয়ে অনেক বেশি যে চিন্তা করতেছি সেটা না, যেরকম চ্যালেঞ্জে আসবে ওইটা ফেস করার জন্য প্রস্তুত হচ্ছে এবং আমার মনে হয় যে খুব ভালো একটা প্ল্যান নিয়ে আগাবো। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত। অতীত ভুলে আফগানদের বিপক্ষে লাল বলে সেরা পারফরমেন্সের প্রত্যয় এই ব্যাটারের। যেটা অতীতে হয়ে গেছে, আমার মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু আছে। ওই পার্টিকুলার ওই ম্যাচটাতে যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে আমাদের কন্ডিশনে অবশ্যই আমরা অনেক ভালো দল এবং আমরা ভালো করতেই পারবো। তো অতীতে যেটা হয়ে গেছে ওটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করার কোনো অপশন নেই। টাইগারদের মূল ক্যাম্প শুরু 29 তারিখ, মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট 14 জুন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে শুরু হলো বিসিবি হাই পারফরমেন্স ইউনিট এইচপির 3 ধাপের ক্যাম্প। বুধবার থেকে কাজ শুরু করেছেন নতুন হেড কোচ ডেভিড হেম্প। জাতীয় দলের বাইরে এবারই প্রথম এইচপি দলের জন্য নিয়োগ দেওয়া হয়েছে মনোবিদ। হাই পারফরমেন্স টিম নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিসিবির। নতুন হেড কোচ ডেভিড হেম্প নিয়েছেন দায়িত্ব। বুধবার থেকে শুরু হলো ক্যাম্প। 3 ভেন্যুতে 3 ধাপে চলবে 1 মাসের কার্যক্রম। মিরপুরে হচ্ছে ফিজিক্যাল স্ক্রিনিং ও ফিটনেস টেস্ট। এরপর 2 ধাপে রাজশাহী ও বগুড়ায় হবে স্কিল ট্রেনিং। জুলাই শ্রীলঙ্কা অনুষ্ঠেয় এসিসি ইমার্জিং টিমস এশিয়া কাপে অংশগ্রহণের পূর্ব প্রস্তুতি হিসেবে সাজানো হয়েছে সূচি। ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে পথনির্দেশক হিসেবে কাজ করবেন নতুন কোচ। আমরা ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে সাহায্য করব। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খেলোয়াড়রা শিখবে এবং পরের ধাপে যাবে। একটা সময়ে এই ক্রিকেটাররা যাতে জাতীয় দলে ভূমিকা রাখতে পারে। এইচপি দলের জন্য নতুন কোচ ডেভিড হেম্পের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি বিসিবির। ভবিষ্যৎ পরিকল্পনা সফল করতে এমন সিদ্ধান্ত জানিয়েছেন চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। তবে অবকাঠামোগত কিছু অসুবিধা থাকার কথা জানিয়েছেন তিনি। ইনফ্রাস্ট্রাকচারে এখনও কিছু গ্যাপ আছে, যেগুলি যেমন গ্রাউন্ড, ইনডোরস, জিম। একজন কোচের আন্ডারে বেশি দিন থাকলে পরে যত বেশি দিন থাকবে ওদের বোঝাপড়াটা ভালো হয়, ওই প্লেয়ার সম্বন্ধে কোচের আইডিয়াটা ভালো হয়, কোচ সম্বন্ধেও কোচের সঙ্গেও প্লেয়ারের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটা ভালো হয়। জাতীয় দলের আগের ধাপ হিসেবে বিবেচনা করা হয় এইচপি দলকে। স্কিলে উন্নতির সাথে ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা ঠিক রাখতে এবারই প্রথম নিয়োগ দেয়া হলো মনোবিদ। আমরা ন্যাশনাল টিমে গিয়ে অনেক সময় যেই প্রবলেমগুলি ফেস করি প্লেয়ারদের, সেটা টেকনিক্যালও হতে পারে, সাইকোলজিক্যালও হতে পারে, তো সেই জিনিসগুলি যেন ন্যাশনাল টিমে গিয়ে আমরা ফেস না করতে হয়। যে ফ্যাসিলিটিসগুলি পাওয়া উচিত তার ম্যাক্সিমাম আমরা দেওয়ার জন্যই এই চিন্তাগুলি ইন্ট্রোডিউস করা হয়েছে। নতুন কোচ হেম্পের দেখভালে 25 ক্রিকেটার নিয়ে শুরু এইচপি ক্যাম্প। বিভিন্ন সময়ে জাতীয় দলে খেলা ক্রিকেটাররাও আছেন এই ক্যাম্পে, কিছু নতুন মুখও আছে। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসকে বিদায় করে ফাইনালের পথে টিকে থাকলো মুম্বাই ইন্ডিয়ান্স। এক পেশে এলিমিনেটর ম্যাচে 81 রানের জয় মুম্বাইয়ের। 183 রানের টার্গেটে 101 রানে গুটিয়ে যায় লখনৌ। সমন্বিত পারফরমেন্সে চ্যালেঞ্জিং টোটাল মুম্বাই ইন্ডিয়ান্সের। সর্বোচ্চ 41 রান করেন ক্যামেরন গ্রিন, সূর্যকুমার 33 আর তিলক ভার্মার ব্যাটে আসে 26 রান। নাভিলুল হক নিয়েছেন 4 উইকেট। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লখনৌ। 3টি রান আউট বিপদে ফেলে দলটিকে। 7 ব্যাটার ফেরেন 1 অঙ্কের স্কোরে। মার্কাস স্টয়োনিসের 40 রানে সর্বোচ্চ 5 রান খরচায় 5 উইকেট নিয়ে আলো কাড়েন আকাশ মাধবল। ফাইনালে উঠতে শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের মুখোমুখি হবে মুম্বাই। জুনিয়র এশিয়া কাপ হকিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশিয়া। ওমানের সালালা স্পোর্টস কমপ্লেক্স মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 5:30টায়। স্বাগতিক ওমানকে 2-0 গোলে হারিয়ে মিশন শুরু করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে এর চেয়েও ভালো খেলবে দল, বিশ্বাস রাখছেন কোচ মামুনুর রশিদ। আত্মবিশ্বাসী অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। গ্রুপ বিতে খেলছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে আক্রমণাত্মক কৌশলে খেলার প্রস্তুতি লাল সবুজের। উজবেকিস্তানকে 8-1 গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে মালয়েশিয়া। জুনিয়র এশিয়া কাপে এর আগে 2015 সালে মুখোমুখি হয়েছিল দুদল, সেবার 8-0 গোলে হেরেছিল বাংলাদেশ।
এই ছিল এখনকার সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।